গড়তে তারুণ্যের যাত্রা, ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই। শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে হবে না, জাতিসংঘে সাইডলাইন বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। এবং স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। সাতক্ষীরার সমাবেশে তারেক রহমান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে এরিনায়াত। নতুন দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের যাত্রা এবার বিভাগ ও জেলা পর্যায়ে। প্রথম পর্যায়ে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় সভা। নতুন দেশ গড়তে তরুণদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। স্বৈরাচার যেন আর না ফিরতে পারে সেই বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার তারুণ্যের যাত্রা। যে তারুণ্যের আহ্বানে উজ্জীবিত হয়ে ছাত্র জনতা একাট্টা হয় স্বৈরশাসক মুক্ত দেশে বৈষম্যহীনভাবে সদর্পে বেঁচে থাকার অঙ্গীকারে। যাদের সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে ভয়হীন অক্লান্ত পরিশ্রমে দেশে আজ নবস্বাধীনতা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের যোগদানে জনসমুদ্রে পরিণত হয় সভা সমাবেশ। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে চট্টগ্রামের লালদিঘির পার তারুণ্যের জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল ৩টার পর থেকে আসতে থাকেন নানা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচিতে অংশ নেন। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনায় তুলে ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে। ছাত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও মতবিনিময় সভা করেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এই যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র রাজনীতি নিয়ে নানা পরামর্শ দেন শিক্ষার্থীদের। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। যারা পেশিবাদের ফুট সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে জেলায় কয়েক হাজার শিক্ষার্থী এক হয় হরগঙ্গা কলেজ মাঠে। যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তাদের ভুলে গেলে চলবে না বলে জানান সার্জিস আলম। আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় সে বিষয়েও খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে। আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই।
এর আগে ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলে পাশে থাকার ঘোষণা দেন এই সমন্বয়ক। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও ফ্যাসিবাদ প্রতিরোধের চেতনায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের কমিটির ঘোষণা দেয়া হয়। নতুন দেশ গড়তে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। জনগণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়। এই আন্দোলনের অঙ্গীকার সামনে রেখে ফ্যাসিবাদকে প্রতিরোধ করার মূল মন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা হলো রোববার। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের সময় নতুন এই সমাবেশকে মোর্চা বা দল নয়, বরং রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে অভিহিত করা হয়। পুনর্গঠন করতে আমরা চাই। শুরুতেই শহীদ পরিবারের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন এবং কমিটির মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল, সেই বাংলাদেশ তো পড়ে আছে। পরে একে একে জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক। বক্তব্যে বলেন, ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রেখে নয়, বাংলাদেশকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন, সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। প্রত্যেকটি জেলা ও উপজেলায় কমিটি দেয়া হবে বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান মুখপাত্র। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায়, ১৬ বছর ধরে রাষ্ট্র পরিচালনায় থাকায় বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা রয়ে গেছে। তার সংস্কার করাই এখন প্রধান কাজ, পরে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন, সেই স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন বাস্তবায়নের প্রত্যেকায় অনড় থাকার প্রত্যয় জানান তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। সব ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল ১ মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30 থেকে 2 ঘন্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরল মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না?
আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। দেশ গড়ার নবযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকার আহ্বান নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে দিশেহারা হয়ে গেছে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বৈরাচারের দোষরদের আইন অনুযায়ী বিচার করা হবে। সরকার এই ব্যাপারে কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণ আন্দোলনে প্রায় 18,000 ছাত্র জনতা আহত হন। তাদের সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসি মহোদয় বলেছেন যে 22শে সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররা সম্মুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি। 8 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দিনের হিসাবে মাত্র 30 দিন, কিন্তু এই মাসে রাষ্ট্রনীতির কি সংস্কার আনতে পারল ছাত্র জনতার সরকার? সরকারের সামনে জরুরি চ্যালেঞ্জগুলোই বা কি? নতুন এক পরিবর্তিত বাংলাদেশে সরকারের 1 মাসের খানিকটা তুলে ধরেছেন তাজওয়ার মাহমুদ। শপথ গ্রহণ করতেছি যে মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার মূল দাবি রাষ্ট্র সংস্কারই হয়ে ওঠে সরকারের লক্ষ্য। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা। নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল এই নৈরাজ্য ঠেকানো। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর 11 আগস্ট থানায় ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে নতুন নিয়োগ দেয়া হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূস সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের দায়িত্বে আসে নতুন মুখ। গত 1 মাসে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুমবিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি, তাতে সই করে অন্তর্বর্তী সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য।
তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। সারা দেশের স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে বসানো হয়েছে নতুন প্রশাসক। সরকারের উপদেষ্টারা বলছেন দীর্ঘদিনের অচলায়তন কাটাতে কিছুটা সময় লাগবে। লোকাল গভর্নমেন্টের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে আমার প্রায়োরিটি। জনগণ কোন কোন সংস্কারগুলো আমাদেরকে দিয়ে করাতে চায় সেই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারিত হবে। তার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আমরা নিব। 16 বছর ধরে এদেশের মানুষ তো আসলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখন একটা জনগণের একটা সরকার গঠিত হয়েছে। সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলো সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সরকারের সবসময় ফার্স্ট প্রায়োরিটি হবে আলোচনা করা। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অচিরেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের আশঙ্কা দেখছেন না তিনি। বলেছেন যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বিশাল সীমানার ফাঁক দিয়ে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই, তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানান তৌহিদ হোসেন। স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদেরকে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে
বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংগঠিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে তার তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। রবিবার বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণহত্যার সপক্ষে যত তথ্য প্রমাণ আছে এগুলোকে সংরক্ষণ করা, প্রিজার্ভ করা, এগুলো কালেকশন করে একসাথে করে মামলার উপযুক্ত করা, সেই কাজটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। একটা রাষ্ট্রের বাহিনী এরকম ছোট বাচ্চা, নিরস্ত্র মানুষ, সিভিলিয়ানদের উপরে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এইভাবে গুলি করে মানুষ মারতে পারে, এটা না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। একটা সুষ্ঠু এবং সুন্দর বিচার আমরা করতে পারি সেই ব্যাপারে জনগণ যেভাবে দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছেন, এই একই জনগণকে আমরা অনুরোধ করছি তথ্য প্রমাণ দিয়ে আমাদের সাহায্য করুন। সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও 4টি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা দিতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। রোববার অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নেন বিএনপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় দ্রুত সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়সীমা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান কাজ। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময়, সেটা অন্তর্বর্তী সময়, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে মনে হয় না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অবশেষে মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর চলতি অর্থবছর রফতানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। রবিবার দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদেরকে এই কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে ডিসেম্বরের মধ্যে এডিবি $400 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গেল 1 দশকের বেশি সময়ে জল গড়িয়েছে অনেক দূর। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা। এবার বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
উপদেষ্টা। রোববার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জিএসপির সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে। পরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠক শেষে উপদেষ্টা জানান বাংলাদেশকে ফান্ড দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে জাইকা, এডিবি ও অস্ট্রেলিয়া। বাজেট সহায়তা হিসেবে ডিসেম্বরে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাইকা। আর অস্ট্রেলিয়া আগ্রহী আঞ্চলিক বাণিজ্যে। উপদেষ্টা জানান অস্ট্রেলিয়া আসলে আসিয়ানে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাচারের অর্থ ফেরাতে খুব শিগগিরই টাস্ক ফোর্স গঠন হবে। বিগত সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের বাইরে নেওয়া 70,000 কোটি টাকার মধ্যে 30,000 কোটি ফেরানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এসালামের সম্পত্তি নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। সরকার পতনের পর আরও দৃশ্যমান হয় ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা। ধুঁকতে থাকা এ খাতকে স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে। আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব। ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান আগের সরকারের সময় 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। প্রায় 70,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার 30,000-এর মতো ফেরত চলে এসেছে ব্যাংকিং খাতে। এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। এসালাম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। তারা নিজ দায়িত্বে কিনবে, এটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। কর্মীদের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর। বাংলাদেশি এক্সপার্টদের একটা জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কোণঠাসা হয়ে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনার প্রতিবাদে মমতা ঘনিষ্ঠ এক সাংসদ পদত্যাগ করেছেন। রবিবার রাজ্যটির রাজধানী কলকাতায় রাত দখল শিরোনামে হাজার হাজার মানুষ প্রতিবাদে সামিল হন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। ঘটনার এক মাসেও নেই তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি, ফলে ফুঁসে উঠছেন রাজ্যটির নাগরিক সমাজ। রোববার সন্ধ্যার পর থেকেই কলকাতার বিভিন্ন পয়েন্টে সমবেত হতে থাকেন লাখো প্রতিবাদী। বদলে যাওয়া প্রতিবাদের ভাষা হয়ে ওঠে গান, আবৃত্তি, নৃত্য কিংবা গ্রাফিতি। তাদের দাবি একটাই, এই নৃশংস ঘটনার বিচার। আজকে এক মাস ওভার হয়ে গেল, অথচ তিলোত্তমার সঠিক বিচার আমরা এখনো পেলাম না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইটাকে বিলম্বিত করা হচ্ছে। জাস্টিস চাইছি, প্রত্যেক কথা এটা যত শীঘ্রই সম্ভব, মানে এই এত দেরি হচ্ছে কেন? তদন্ত ডিলে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের রায় যে ডিলে করছে, এই ব্যাপারটা আমরা খুব সহজ চোখে নিচ্ছি না। সেই জন্য আমাদের এই প্রতিবাদ চলছে, চলবে। এদিন খবরের শিরোনাম হয়ে উঠেছিলেন মমতা ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ জওহর সরকার। আরজিকর কাণ্ডে মমতা প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করে নেত্রীর কাছে চিঠি পাঠান তিনি। এতে তৃণমূলের অন্দরেই তোলপাড় শুরু হয়।
9 আগস্ট হাসপাতালে রাতের ডিউটির সময় পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে খুন হন 32 বছর বয়সী ওই নারী চিকিৎসক। ওই ঘটনায় রাজ্য প্রশাসনের চরম গাফিলতি সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অভিযোগও ওঠে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চলতি মাসে নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনী। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। তবে আগ্রহী কর্মীদের কর্মসংস্থান যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত। ভিসা চালুর 3 মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র 1 লাখ কর্মী। সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যেকোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে 50,000 রুপিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। 1 লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণালয় উঠাই দিয়েছে। এখন ক্যাবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক আনতে পারবে। মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রবাসীদের ভিসা যাচাই বাছাই করে বৈধ পথে দেশটিতে পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। বৈধ কিছু লোক ছিল তাদেরকে ফাড়াই দিতেছে, তাদের কারণে এখন আমাদেরও সমস্যা হইতেছে। তো আমি আসলে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করব, মালদ্বীপে তারা কি বৈধভাবে আসতেছে না অবৈধভাবে বা ফ্রি ভিসা আসতেছে এগুলো যাচাই বাছাই করে যেন তাদেরকে পাঠানো হয়। মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং আপনার যে ভিসা সেটি যাচাই করে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সে নিয়ে তারপরেই মালদ্বীপে আসবেন। কর্মসংস্থান আইনের সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে 3 মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। গ্রীষ্মের ছুটিতে ইটালির প্রবাসী হাজার হাজার পরিবার বাংলাদেশে বেড়াতে আসেন, কিন্তু 2024 সালের গ্রীষ্মের ছুটিতে দেশের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি সেই সঙ্গে আগ্রাসী বন্যার জন্য অনেক পরিবার দেশে আসতে পারেননি। এতে অনেকেই অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বঞ্চিত হয়েছেন প্রিয়জনদের সান্নিধ্য থেকে। ইটালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে দেশটিতে প্রায় 2.5 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। ইতালিতে জুন মাস থেকে 3 মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে আগস্ট মাসে ইতালির অধিকাংশ কলকারখানা বন্ধ থাকে। ঠিক এই সময়টাতে ইতালি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো ছুটিতে বেড়াতে আসেন বাংলাদেশে। তবে এবছর জুলাই আগস্ট জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যা পরিস্থিতির জন্য অনেকে বাংলাদেশে বেড়াতে আসতে পারেননি। এতে প্রিয়জনদের সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিকভাবে। জুলাই আগস্টে বাংলাদেশের সবাই আমরা যাই, স্কুল কলেজ এবং কি কাজের জায়গা বন্ধ থাকে ওই সময়, যার কারণে এই বছর আমরা কেউ যেতে পারি নাই বাংলাদেশের পরিস্থিতির কারণে। জুলাই আগস্টেই আমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, টিকিটও কেটেছিলাম, কিন্তু তৎকালীন পরিস্থিতি, আপনার রাজনীতি প্লাস বন্যার কারণে আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। প্রিয়জনের সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। তারপরেও মন থেকে দোয়া থাকবে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের মানুষজন যেন ভালো থাকে। গ্রীষ্মের ছুটিতে দেশে আসতে না পারলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ইতালির রাজপথে নেমেছিলেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নতুন সরকারের হাত ধরে শান্তিপূর্ণ, নিরাপদ, স্থিতিশীল ও বিকাশমান বাংলাদেশের স্বপ্ন দেখেন ইতালি প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি। সম্প্রতি বন্যায় সর্বস্ব হারানো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট বিজয়ী 36 প্রবাসী বাংলাদেশি।
একই সঙ্গে উপার্জিত অর্থের যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে চান তারা। এতে ভাগ্য বদলে যেতে পারে অসংখ্য প্রবাসীর। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। বিগ টিকেট লটারি জিতে ভাগ্যের চাকা ঘুরে গেছে ৩৬ প্রবাসী বাংলাদেশির। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে তারা বনে গেছেন রীতিমতো কোটিপতি। এর আগেও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিগ টিকেটে কোটিপতি বনে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার কেউ এককভাবে নয়, বরং ৩৬ বন্ধু মিলে একসঙ্গে লটারি জিতেছেন। এটা আমাদের কপালে ছিল। আমরা অনেক বছর ধরে এই বিগ টিকেট ক্রয় করতেছি, বন্ধুরা সবাই মিলে। কেউ এখানে 25 দিরহাম দিছে, কেউ 50 দিরহাম দিছে, তো কেউ 100 দিরহাম দিছে। 5 বছর থেকে আমরা চেষ্টা করছিলাম যে মানে টিকিটটা নিতেছি কখনো মিলতেছে না। 2 বছরের মাথায় আমি পেয়ে গেছি, তো এখন পেয়ে অনেক আনন্দ লাগতেছে। আমরা যে 36 জন আছি, 36 জন একটা পরিবারের মতো, আমরা সবসময় একই সাথে থাকি। বিজয়ী প্রবাসী সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান এলাকার বাসিন্দা। আমিরাতের আলাইন শহরে কেউ শ্রমিক, কেউ চাকুরিজীবী, কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন। গত 5 বছর ধরে প্রতি মাসে 500 দিরহাম দিয়ে 2টি করে টিকিট কেনেন তারা। টিকিট কিনতে প্রতি মাসে এক একজন 25 থেকে 30 দিরহাম ব্যয় করতেন। গত 28 আগস্ট 36 বন্ধুর পক্ষে টিকিট কেনা হয় নূর মিয়ার নামে। লটারি বিজয়ের পর নূর মিয়া এখন বন্ধুদের কাছে লাকি ম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরা প্রতি মাসে টিকিট ক্রয় করি। এবারে আমরা সবাই মিলে টিকিট ক্রয় করার নাম দিয়েছে আমার এক বন্ধু আমাকে জোর করে নিয়ে গেছে টিকিট ক্রয় করার জন্য। এবার নাম দিয়েছে, আমার নাম দেওয়ার পর আমার নামটা উঠে গেছে। লটারিতে পাওয়া 15 মিলিয়ন দিরহাম বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা। এর অর্থ 36 বন্ধু মিলে যৌথভাবে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। তবে তারা লটারির একটি অংশ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের পুনর্বাসন কাজে ব্যয় করতে চান। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অধিনায়ক রোহিত, বিরাট, বুমরা, সিরাজ, কুলদীপ সবাই আছেন দলে। আর দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ঋষভ পন্ত। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার ইয়াশ দয়াল। গুঞ্জন উড়িয়ে দিল ভারত। কিছু ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোর কথা থাকলেও পূর্ণ শক্তির দল ঘোষণা স্বাগতিকদের। মূলত কদিন আগে পাকিস্তানকে উড়িয়ে দেয়া টাইগারদের হালকাভাবে নেয়নি মেন ইন ব্লু। রোহিত শর্মাকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। 16 সদস্যের স্কোয়াডে তারার মেলা। যদিও শক্তিশালী স্কোয়াড স্রেফ প্রথম টেস্টের জন্য। কানপুরের ম্যাচের আগে বিবেচনা করা হবে প্রথম ম্যাচের পারফরমেন্স। চমক বলা যেতে পারে, তবে প্রত্যাশিতই ছিল। দীর্ঘদিন পর সাদা পোশাকে নামার অপেক্ষায় ঋষভ পন্ত। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে সেরে ওঠার পর টি-20 ও ওয়ানডে খেললেও এবারই প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। 2022 সালে মিরপুরে শেষবার এই বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন লঙ্গার ফরম্যাটের ক্রিকেট। পন্ত বাদে ব্যাটিং ইউনিটে যথারীতি আছেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে তার সঙ্গী কে হবেন, সে দৌড়ে থাকবেন জয়সওয়াল আর গিল। 3 কোহলি, এরপর মিডল অর্ডারে KL রাহুল, সরফরাজ খান আর ঋষভ পন্ত। রাহুল না থাকলে উইকেট কিপার হিসেবে সুযোগ পাবেন ধ্রুব জুরেল। চিপাকের উইকেট বিবেচনায় স্পিনিং ডিপার্টমেন্টে লিড দেবেন অশ্বিন। তার সাথে কুলদীপ, আকসার, জাদেজা তো আছেনই। যদিও বাংলাদেশের বিপক্ষে টার্নিং উইকেটের সিদ্ধান্ত নেবে না স্বাগতিকরা। সেক্ষেত্রে নতুন বলে পার্থক্য গড়তে দরকার পড়বে পেসারদের। তাই তো নিজেদের আইকনিক পেসার বুমরাহকে বিশ্রাম দেয়নি টিম ইন্ডিয়া। তার সঙ্গে পেস ইউনিট সামলাবেন সিরাজ, আকাশদীপ। দুলীপ ট্রফি পারফর্ম করা ইয়াশ দয়ালেরও অভিষেক ঘটতে পারে থার্ড সিমার হিসেবে। আগামী 19 সেপ্টেম্বর প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এখনও ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার সুখস্মৃতি নেই টাইগারদের। ভারতের মাটিতে যে স্মৃতি আরও মলিন, আরও হতাশার। তামিম হোসেন, সময় সংবাদ। এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।